সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। কদিন আগেই আমরা রওনা দিয়েছিলাম নেপালের পথে। আমরা বলতে আমি, মা আর আমার ভাই। আমরা রক্সল যাওয়ার মিথিলা এক্সপ্রেস ধরেছিলাম বর্ধমান থেকে। ট্রেনটির টাইম ছিল বিকেল 6:20, কিন্তু বিফোর টাইম 6টার সময় বর্ধমান ঢুকে গেছিলো এবং ছেড়েছিল 6:21। মে মাসে যেহেতু গেছি সেহেতু গরম লাগাটা স্বাভাবিক। তাও জার্নিতে খুব একটা গরম লাগেনি, যেহেতু রাতে রাতেই জার্নিটা ছিল। তবে রক্সল স্টেশন নেমে গরম লাগা শুরু হয়েছিল। আমরা সকাল 8:30টার দিকে রক্সল স্টেশন নেমেছিলাম। স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে আমরা দেখেছিলাম যে ই রিক্সা অর্থাৎ টোটো আর টাঙ্গা দাঁড়িয়েছিল। টাঙ্গাতে যতটা নেওয়ার কথা, মানে ইউটিউবে আমরা যেটা দেখে গেছিলাম তার থেকে বেশি বলছিল, তাই আমরা ওখান থেকে বর্ডার অবধি টোটোতে গেছিলাম। ঠিক ওই বিল্ডিংটার কাছে আমাদের নামিয়ে দিয়েছিল, আর এই দিক দিয়ে আমাদের সোজা যাওয়ার ছিল। হেঁটে কিছুটা যাওয়ার পরে ওই 5 মিনিট হবে হয়তো, সেটা পেরিয়ে গিয়েই আমরা আবার টোটো ধরেছিলাম। রিক্সা আর টাঙ্গা অর্থাৎ ঘোড়াগাড়িতে গেলে আপনাকে মাঝখানে নামতে হবে না, এপার থেকে ওপার আপনাকে ডিরেক্ট পৌঁছে দেবে। এটা হলো নেপালে ঢোকার আগে গেটের একদিকের মুখ, আর এটা হলো গেটের অন্যদিকে মুখ অর্থাৎ নেপালে ঢুকে গিয়ে। বর্ডার ক্রস করে অনুভব করলাম সবই তো একই, এদিকেও যা ওই দিকেও তাই। এটাই স্বাভাবিক কি না? যে কোনো বর্ডারে দুদিকটা কিন্তু একই রকমই মনে হয়। একটা তফাৎ এটা ছিল জনসংখ্যা। আমাদের ভারতে যেমন একটু ভিড় মনে হয়েছিল, কিন্তু নেপালে ঢুকে আমার সেরকম ভিড় মনে হয়নি, আর সেটা স্বাভাবিক। দ্বিতীয় টোটোটা আমাদের এই মোড়ে নামিয়ে দিয়েছিল। পাশেই বাস স্ট্যান্ড ছিল, কিন্তু আমাদের কারেন্সি চেঞ্জ করানো ছিল, তো আমরা একটু জিজ্ঞাসাবাদ করে চলে গেলাম টোটো ধরে। পাশেই, হেঁটে গেলে হয়তো 10 মিনিটও লাগবে না, কিন্তু রোদের জন্য আমরা গেলাম। টোটো এই ক্লকের এখানটা নামিয়ে দিয়েছিল। এখানটা 3 থেকে 4টে রাস্তা ছিল, মোড় ছিল। তো আমরা একটা রাস্তা দিয়ে ঢুকে গিয়ে দেখতে পেলাম এরকম দোকান সব আছে, কারেন্সি চেঞ্জ করে আপনাকে দেবে ঠিক 1.6। আপনি ভারতের 1 রুপি দিলে আপনাকে দেবে নেপালি 1.6 রুপিস। তার কমে যদি কেউ আপনাকে দিতে চায়, সেখানে কারেন্সি চেঞ্জ করাবেন না। আমরা ফিরে এসে বাস স্ট্যান্ডের দিকে যাই, আর তার আগে একটু পেট পুজো করে নিই। ওই লাউ জাতীয় কোনো একটা সবজির তরকারি ছিল, এটা পড়ুল বলে হয়তো বাংলায়। বীরগঞ্জের বাস স্ট্যান্ড অনেক বড়, এখানে বিভিন্ন রুটের বাস ছাড়ে, আর সেটা অ্যারো দিয়ে বোর্ডে লেখা আছে ঠিক কোন জায়গায় কোন রুটের বাস দাঁড়িয়ে আছে। তো টিকিট কেটে আমরা উঠে পড়লাম। তবে বলবো, নেপালে যখনই বাসে চাপবেন একটু দেখে শুনে চাপবেন। যেমন এই বাসটি প্রায় সব স্টপেজেই দাঁড়িয়ে পড়ছিল, তাই আমাদের জনকপুর পৌঁছতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। এই যে আমার ভাই আর তার পরিচয়হীন বন্ধুর সাথে নিদ্রার জগতে পাড়ি দিয়েছিল দুজনে। বীরগঞ্জ ও জনকপুরের মাঝে প্রায় আমরা 10 থেকে 15টা নদী পার হয়েছিলাম, কিন্তু একটাতেও একটুও জল ছিল না। যেই নদীটিতে জল পেয়েছিলাম শেষে একদম, তারই ভিডিও আপনাদেরকে দেখালাম। জনকপুর আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু যেহেতু সীতামায়ের জায়গা, সেহেতু আমরা হঠাৎই প্ল্যান করেছিলাম রাস্তাতেই যে আমরা বীরগঞ্জ থেকে সোজা জনকপুর এসে জনকপুরের মন্দিরটি দেখে নিয়ে একদম কাঠমান্ডুর দিকে রওনা দেবো, যেহেতু কাঠমান্ডু রাতে রাতে ট্রাভেল করাটাই বেস্ট। এমনকি নেপালে যে কোনো রুটে যাওয়াটা রাতের দিকেই বেস্ট, বিশেষ করে এই গরমের সময়। মাতা জানকী অর্থাৎ সীতা মায়ের এটা বাপের বাড়ি। কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ বানিয়েছে। এটা না দেখলে সত্যিই আমরা মিস করে যেতাম। এখানে শ্রীরাম ও মা সীতা এবং ওনার পরিবারের সকলেই পূজিত হন। এটা মন্দিরের সামনে দাঁড়িয়ে তারপরে বাঁ দিকে ঘুরে গিয়ে পুরোটা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ মন্দিরের চারিদিকটাই দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এটা মন্দিরের পিছনের দিকটা। এটা মা জানকীর মন্দিরের আরেক দিকের গেট থেকে বেরিয়ে গিয়ে এই গেট থেকে একটু এগিয়ে গেলেই 5 মিনিট হাঁটলেই ওনাদের কুলদেবী মায়ের মন্দির আছে।
তো আমি এই গেট থেকে বেরিয়ে এসেও জানকী মায়ের মন্দিরের ভিডিও করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে মন্দিরটি দেখে মন ভরছিল না, এতটা সুন্দর। আর ভাবছিলাম যে দেখো শেষ অবধি সীতা মায়ের বাবা মার বাড়ি, তার আগের বাড়ি, ছোটোবেলাকার বাড়ি আমরা এসছি। এই বাড়ি বা মন্দির হয়তো তত পুরনো নয়, কিন্তু এই জায়গাটি তো সেই পুরনো, সেটাই মান্যতা রাখে সবাই, বিশ্বাসেই সব। মা জানকী মন্দিরের আরেক দিকে গেট যেটা দেখালাম, কুলদেবী মন্দির যাওয়া যায় যেখান থেকে, সেখানে বেরিয়ে বাঁ দিকে মন্দিরের পাশেই টয়লেট আছে, দরকার হলে অবশ্যই ব্যবহার করতে পারেন। কয়েক পা হেঁটেই পৌঁছে গেলাম কুলদেবী মন্দির। মন্দিরের সামনেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরে ঢুকে একটা চত্বর আছে, সেটা পেরিয়ে গিয়ে একটা গেট ক্রস করে আসল মন্দিরটা। এটা নেপালের রয়্যাল ফ্যামিলির ফটো, ওখানে টাঙানো ছিল, তো আমি ফটো তুলে নিলাম। এটা মেন মন্দিরের চত্বরটা, যেখানে কীর্তন হচ্ছিল। এবার আমরা পৌঁছে গেলাম জানকী মায়ের মন্দিরের লাগোয়া শ্রীরাম ও মা সীতার বিবাহ মণ্ডপের যে স্থান, সেটি দেখতে। একজন টোটো চালক বললে যে আসল জায়গা নাকি সেখান থেকে 5 কিলোমিটার দূরে। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই আমাদের যাওয়া হলো না। আর কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তো বোঝা মুশকিল। তো যাই হোক, এই জায়গাটি আমরা খুব সুন্দরভাবে দেখলাম। কাঁচ দিয়ে ঘেরা ছিল পুরোটা, ভেতরে অনেকজনের মূর্তি ছিল। ভাগ্যক্রমে এখানে একটা বিয়ে দেখার সুযোগ হলো, যেখানে পাগড়ি চেঞ্জ হচ্ছিল। দেখে তো বিহারের বিয়ের মতো লাগছিল, বিহারে যেমন রিচুয়ালস হয়। তবে আপনারা যারা জানেন তারা জানান, কমেন্ট বক্সে জানান যে এটা নেপালি মতে বিয়ে না বিহারি মতে বিয়ে। বাস স্ট্যান্ড থেকে যেহেতু মন্দিরটা খুবই কাছে ছিল, তাই আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ঘোরা হয়ে গেছিলো। তো বাস স্ট্যান্ডে ফিরে আমরা বাসে উঠে বসলাম। এখানে ব্যবস্থা ভালোই ছিল, আমার মাথার উপরে ফ্যান ছিল। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম পিছন দিকে বসতে, কিন্তু সিট আর ছিল না। মা একটা কলাম ছেড়ে আর একটা সিটে বসেছিল, আমরা একদম পিছনে বসছিলাম আমি আর ভাই। তো এখানে চাউমিন নিয়ে উঠে পড়লাম, চাউমিনের টেস্টটা বেশ ভালোই ছিল। আর এইটা বলবো যে নেপালে যতগুলো বাসে আমরা ট্রাভেল করেছিলাম, সব থেকে বেস্ট ছিল এই বাসটা। এখানে আমাদেরকে সিল্ড ওয়াটারও দেওয়া হয়েছিল, জল দেওয়া হয়েছিল। আর হোটেলে কি খেলাম, কি হলো বা কেমন দাম, সব আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। ধন্যবাদ।